অপরাধী রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনীর প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া গুম করে রাখাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর বিচার প্রশাসন এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিষয়ে এক মতবিনিময় সভায় বিচারের স্বচ্ছতা আনাতে সরাসরি সম্প্রচারে গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের মধ্যে গুম ও জোরপূর্বক যৌনাচার সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে 8টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়। এতে নেতাসহ অপরাধী রাজনৈতিক দল বা সংগঠনের বিচার, ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার, আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ, অডিও ভিজুয়াল সহ ডিজিটাল প্রমাণকে সাক্ষ্যভুক্ত করার প্রস্তাবও করা হয়। বিদেশি আইনজীবীদের কিভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে, এগুলো খুবই পজিটিভ দিক। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। তবে অপরাধী দলের নিষেধাজ্ঞা কেবল 10 বছরে সীমাবদ্ধ না করে অপরাধের মাত্রা অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধের প্রস্তাব যেমন অনেকে সম্মতি দিয়েছেন, তেমনি দল নিষিদ্ধের বিপক্ষেও মত দিয়েছেন দু একজন। এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরএভার ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে। আমাদের ফ্যাসিস্ট বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে, পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে, লেটেস্ট কোন ইন্টারন্যাশনালতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। এছাড়া প্রসিকিউশনের মতো আসামির আইনজীবীদের সমান সুযোগ দেয়া, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আইন সংশোধনেরও প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। অ্যামেন্ডমেন্টের পর্যায়েও আমরা জাতিসংঘের থেকে সংযুক্ত হতে চাই, আমাদের আগ্রহ আছে। আইন উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আইনসহ সব ধরনের সংস্কারে আগ্রহী সরকার। একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আইনের খসড়া সংশোধনীর প্রস্তাবগুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনমত নেবে আইন মন্ত্রণালয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচারের দোসররা আবার ষড়যন্ত্রের সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছে তা নষ্ট হতে দেয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা। সেখানে আন্দোলনে নিহতদের পরিবারকে দলের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে নানা চক্রান্ত করছে। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করেন তিনি। ৩ দিনের এই সফরে তার সঙ্গে আছেন ৫৭ জনের প্রতিনিধি দল। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায়
আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিবেশনের সাইডলাইনে কাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। অধিবেশন শেষে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সফর নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে। 3 দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জো বাইডেনের সঙ্গে বৈঠককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বলে মনে করছেন তারা। বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্র বর্তমান যে নতুন যে প্রেক্ষাপট, নতুন যে সরকার, এই সরকারকে স্বীকৃতি দেওয়ার একটি নামান্তর বলে অনেকে মনে করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মব জাস্টিস বন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারও চায় নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজ। বাংলাদেশকে পজিটিভলি কিভাবে সারা বিশ্বের কাছে পৌঁছানো যায়, এটা বেসিক্যালি তাদের কিছু আইডিয়া শেয়ার করবে। চমৎকার কিছু আইডিয়া আছে। বিমানের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশায়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অভিনন্দন জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানায় হত্যাসহ 2 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 7:45টায় কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় হাফেজ মোহাম্মদ জোবায়ের। এই ঘটনায় তার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার আলাদা 2টি হত্যা মামলা 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিকে নতুন করে রিমান্ড না চাওয়ায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টিভির সিইও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। এই সময় শ্যামল দত্তের আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এদিকে যাত্রাবাড়ী থানার আরিফ ও রফিকুল ইসলাম হত্যা মামলায় মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তার আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। সেটি ঠিক করে দিয়েছেন। কিছুক্ষণ পরে সেখানে শুনানি এবং লেখক 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। 48 দিনের যুদ্ধ শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। শরীরে বয়ে গেল 300-এর বেশি স্প্লিন্টার। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে তাকে নেওয়া হচ্ছে বগুড়ায়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ হয় 6ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। ভর্তি ছিল রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে। শরীরে মোড়ানো জাতীয় পতাকা, চারপাশে স্বজন সহজন,
কেন্দ্রীয় শহীদ মিনারে এলো জুনায়েদ ইসলাম রাতুল, কিন্তু এবার বিজয় উদযাপন বা দাবি আদায়ের মিছিল নয়, এই যাত্রা চিরবিদায়ের। কথা ছিল 3 দিন পর হাসপাতাল থেকে মিলবে ছুটি, তার আগেই অনন্ত ছুটিতে গেলেন কিশোর রাতুল। আমি মন খারাপ করে আছি, কষ্ট পাচ্ছে আমি কান্না করেছি, আমার চোখের পানি মুছা দিচ্ছে। আম্মু তুমি কান্না করো না, আম্মু আমি কান্না করবো না, তুমি যে কষ্ট পাচ্ছ আমি তো কিছু করতে পারছি না আব্বু। ও আসলে মানে বাসায় যাইতে চাচ্ছিল, গতকাল বলতেছিল যে আমাকে তো ডাক্তার খাইতে দিছে এই যে 48 দিন পর, মানে ও অনেক খুশি এতদিন পর ভাত খাবে, তো খাইছে অনেক খুশি মানে আনন্দ, আর বলতেছে যে আমি বাসায় যাব কালকে, তো এই যে আজকে বাসায় যাচ্ছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নামাজে জানাজায় অংশ নেন তার স্বজনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে। 5 আগস্ট বগুড়ায় ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয় রাতুল। সংকটাপন্ন অবস্থায় আনা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। 33 দিন কেটেছে আইসিইউতে। অবস্থার কিছুটা উন্নতি হলেও বাঁচানো গেল না তাকে। ব্রেনের ইনজুরি ছিল, তারপরে হাতের ইনজুরি ছিল, তারপরে তার লাংসের এদিকে ইনজুরি ছিল, মানে পুরা নাভি থেকে উপর পর্যন্ত বলা যায় একটা ডিভাস্টেটিং ইনজুরি, যেটা বলে আমরা মেজর ইনজুরি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় সবশেষ নাম বগুড়ার পথ পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার 40 দিন পর ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই যুবককে পেটানোর সময় গান গাইছে একদল যুবক। নিহতের পরিবারের দাবি, দাওয়াতের কথা বলে তাকে ডেকে নেয় বন্ধুরা। পুলিশ বলছে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ গান গাইছে, কেউ আবার নাচছে। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে নৃশংস ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। 1 মাস আগের ঘটনা হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ে শনিবার। গণপিটুনিতে নিহত শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোডের বয়লার কলোনির বাসিন্দা। 14 আগস্ট রাতে বদনা শাহের মাজারের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এর একদিন আগে দাওয়াতের কথা বলে শাহাদাতকে ডেকে নেন বন্ধুরা। ফিট দেখা গেছে যে ওদের ছবি দেখেনি, 4 জনে আমার ছেলেরা টানি এমনি আটটা না দিয়ে ফিটটা সাথে দেখতেছে, মারতেছে। ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পেয়েছি। এমন ঘটনা মানতে পারছেন না এলাকাবাসীও। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষ মনে করে আপনার ধরেন নাই না, এটা কারে ফালাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফালে দিয়ে গেছে। ওখানে মারধর করতেছে, ছাত্ররা বলছে এটা কি 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। এগুলোর বিচার নাই, এগুলোর বিচার কোনখানে আছে, কোনখানে গেলে পাওয়া যাবে? এরকম কেন মারবে? এরকম মার সন্তান করে কেন মারবে? এরই মধ্যেই অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন শাহাদাতের চাচা। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। নিহত শাহাদাত হোসেন স্টেশন রোডের ফলের দোকানে কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 60 ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে পার্বত্য জেলার রাঙামাটি খাগড়াছড়ি সড়ক ও নৌপথ অবরোধ। সোমবার সন্ধ্যা 6টায় 72 ঘন্টার অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। টানা 3 দিনের অবরোধে স্থবির হয়ে পড়ে খাগড়াছড়ি এবং রাঙামাটি। চট্টগ্রামের সাথে রাঙামাটির যোগাযোগ চালু থাকলেও খাগড়াছড়িতে বন্ধ ছিল সব ধরনের যোগাযোগ। শুক্রবারের সহিংসতার ঘটনার পর রাঙামাটি শহরের ভেতরে সোমবার যান চলাচল কিছুটা বাড়লেও এখনও থমথমে পার্বত্য এই জেলাটি। সকাল থেকে জেলার সঙ্গে চট্টগ্রামের সীমিত পরিসরে সড়ক যোগাযোগ শুরু হয়। খুলেছে কিছু কিছু দোকানপাট। সুন্দর ঘুমাইতে পারতেছি না, আমার কয়েকটি ফ্রিজ আইপিএস ব্যাটারি সোলার সব নিয়ে গেছে। আমাদের এই দোকানে হাতে দিয়েছে মেডিসিন সব, তো আমরা এখন কি করব, কার কাছে বিচার দেব? সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। প্লেট ছিল 200-র অধিক,
চামচ, গ্লাস সব ধ্বংস করে ফেলেছে। তো আমরা ভয়ে আতঙ্কে 3 তলা ছাদের উপরে উঠে জীবন রক্ষা করি। এদিকে খাগড়াছড়িতে আগুন দেওয়ার 4 দিন পর পণ্য বিক্রি শুরু করেছেন লার্মা স্কোয়ারের বিক্রেতারা। 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা করে গাড়ি যায়, গাড়িতে একটা আপনার যায় না, যাত্রী ভয়ে আসে না। টমটম অবস্থায় আছে, বাড়িরাও আসতেছে না, বাঙালিরাও আসতেছে না। নতুন করে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2 পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন পুলিশ ও ডিবির কর্মকর্তা সহ মোট 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ আনা হলো। ব্যবসায়ী ও জামায়াতে ইসলামের সক্রিয় কর্মী ভুক্তভোগী এনামুল কবির জানান, 2018 সালের 17 নভেম্বর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার একটি গোপন কক্ষে 10 দিন গুম করে রাখা হয়। তার পরিবার মামলা করতে চাইলেও করতে দেওয়া হয়নি। 1 সপ্তাহ পরে মামলা নেয় পুলিশ। তবে 10 দিন পর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা সংস্থা। গুম থাকা অবস্থায় ডিবি কর্মকর্তা বশির সহ বেশ কয়েকজন নির্যাতন চালায় বলে অভিযোগ এনামুলের। এই যে 10 দিন আমাকে রেখেছিল, মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি যে বেঁচে আছি এই 10 দিনে, এই আমি বেঁচে আছি এই কথাটা মানে আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা এই সব আমি বেঁচে আছি এই কথাটা, এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া এবং গাজীপুরে মোট 65টি পোশাক কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। এদিকে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা অভিযোগে গাজীপুরে 24 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিগত 2 মাসের স্যালারি আমরা এখন পর্যন্ত পাই নাই এবং স্টাফদের বকেয়া বেতন 3 মাসের বাকি আছে। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চলুক, আমাদের বকেয়া বেতনগুলো দিয়ে দিক। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের অধীনে সোমবার আশুলিয়ার মোট 43টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে 2 পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, 2 পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 3টি কারখানা শ্রমিক বকেয়া বেতন সহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুপুর 12টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটা লোক বের করতে পারবো না, আমাদের কোনো জুলুম করা যাবে না। 10টা পর্যন্ত যে ডিউটিটা করি আমরা, এখানে 60 টাকা আমরা নাইট বিল চাই। 10টার পরে যে ডিউটিটা করব ওইটা আমরা 100 টাকা নাইট বিল চাই। এছাড়া গাজীপুরে কোকোলা ফুডের শ্রমিকরা বোনাস সহ নানা দাবিতে বন্ধ থাকা কারখানায় ভাঙচুর চালায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল। টানা 4র্থবার ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে স্বাগত জানিয়েছেন তাবিথ। সভাপতি হতে আশাবাদী তিনি। বাফুফের সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল, সেই গুঞ্জন ছিল। অপেক্ষায় রেখেছিলেন তাবিথ। অবশেষে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেন। আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। সালাউদ্দিন সরে দাঁড়ানোর পরদিনই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন রুহুল আমিন তরফদার। বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক অধিনায়ক আমিনুল হকের সমর্থন তরফদারের পক্ষে। ঐক্যমতের প্যানেল কিংবা আমিনুল প্রসঙ্গে কৌশলী তাবিথ। তো আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা।
আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। 2012 ও 2016-তে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিদ আউয়াল। 2020-এ একই পদে হেরে যান। এবার সভাপতি হতে লড়বেন। নির্বাচিত হলে দেশের ফুটবলের সুদিন ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্ক্রুটিনাইজারের মাধ্যমে, তখন আমি একটা হব, একটা ক্যান্ডিডেট হব। তো সেই সময় আমি ডিক্লেয়ার করব যে আমাদের ম্যানিফেস্টো কি হতে পারে, যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। বাফুফের নির্বাচন 26শে অক্টোবর। সভাপতি পদে দুজনের অংশগ্রহণ নিশ্চিত। আর কেউ সামনে আসে কিনা তা দেখেই প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তাবিদ আউয়াল। আর সত্য কথা হলো আমি তখনও শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে পড়াশোনার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সোমবার রাজধানীর গুলশানে সড়ক অবরোধ করেন তারা। এতে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয় গুলশান সহ আশপাশের এলাকায়। এর প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছে বিএসপি গ্লোবাল নেটওয়ার্ক। কেউ কেউ এককভাবে 17 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠানটি কাউকে বিদেশ পাঠায়নি এবং টাকাও ফেরত দেয়নি। এছাড়া টাকা জমার কোনো রসিদ দেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। সম্প্রতি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানটির কেউ অফিসে যাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় বিচার চান তারা। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স রাজুকের অনুমোদিত নকশা না মেনে বেসমেন্টে গাড়ি পার্কিং এর জায়গায় দোকান বানিয়েছে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাজুককে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। রাজুক চেয়ারম্যানকে লেখা চিঠিতে ব্যারিস্টার সরওয়ার বলেন, ঢাকার অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটির বেসমেন্ট 1 ও 2 এ মোবাইল ফোনের দোকান চালু করা হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের জীবন ঝুঁকিতে পড়েছে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্ঘটনায় সেখানে বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি বহু মানুষের মৃত্যু হতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এই আইনজীবী। নকশা বহির্ভূতভাবে 200 পার্কিং প্লেসকে তারা দোকান বানিয়ে মোবাইল মার্কেট বানিয়েছে। দোকান মালিক সমিতি থেকে 20 জন আমার কাছে নালিশ করতে আসছিল। আমি তাদের পক্ষে এই যে নকশা বহির্ভূতভাবে পার্কিং প্লেস নষ্ট করে মার্কেট করেছে, সেইটার বিরুদ্ধে রাজুক চেয়ারম্যান বরাবর আবেদন করেছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 2 দফায় নীতি সুধার বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার নীতি সুধার বাড়ানো হবে, আগামী মাসেও বাড়ানো হবে। গভর্নর আরো বলেন, তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে, কারণ এই ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনেই। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে 9টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। 3টি করে ব্যাংকের অডিট হবে। এই প্রক্রিয়ার শুরুতে ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন, যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে যে সবগুলোকে অ্যাসেস করতে হবে ওভার টাইম। কিন্তু আমরা ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে এই 9টা ব্যাংকে, এইখানে আমাদেরকে বড় রকমের ইন্টারভেনশন করতে হবে। 1 ডিসেম্বর থেকে বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে জানানো হয়, ডিসেম্বর থেকে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা স্বল্পোন্নত দেশগুলো 100% শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। বিবৃতিতে আরো বলা হয়, 5 সেপ্টেম্বর চীন আফ্রিকা শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে এই সুবিধা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যের জন্য প্রযোজ্য হবে। কোটার বাইরে থাকা পণ্যমূল্য বা শুল্ক হারের অধীন হবে। এর আগে 2022 সালে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি বাংলাদেশি পণ্যে 98% শুল্কমুক্ত সুবিধা দেয় চীন।
ঢাকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং। গত অর্থবছরে চীন থেকে $18.6 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, আর চীনে রপ্তানি হয় $676 মিলিয়ন পণ্য। শরীয়তপুরের গোসাইরহাটের চরাঞ্চলে একটি পোশাক কারখানা বদলে দিয়েছে এলাকাকে। অনেকের কর্মসংস্থান হয়েছে, সচ্ছলতা ফিরেছে পরিবারে। উদ্যোক্তারা বলছেন, উন্নত যোগাযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া গেলে শরীয়তপুরে তৈরি পোশাক শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। 2023 সালের মার্চে যাত্রা শুরু করে শরীয়তপুরের গোসাইহাটের পোশাক কারখানা। এরপর বদলাতে থাকে চরাঞ্চলের জনজীবন। কারখানায় কাজের সুবাদে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। বাহিরে না গিয়ে বাড়ি থেকে কাজের সুযোগ তৈরি হওয়ায় শ্রমিকরা খুশি। চরাঞ্চলে গার্মেন্টসটা হওয়ার কারণে যে আমার যে ইনকাম দিয়ে আমি নিজের খরচ চালাইতে পারতেছি। আমাদের এই এলাকায় গার্মেন্টসটি হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমাদের পোশাক আশাক কেনার জন্য ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না। এখানে তৈরি হচ্ছে প্যান্ট, টি শার্ট, রপ্তানি করা হচ্ছে সৌদি আরব সহ বিভিন্ন দেশে। এখানে কাটিং হয়, সুইং হয়, সুইংয়ের পরে ঢাকা হয়, ফিনিশিং হয়, ফিনিশিংয়ের পরে এখান থেকে মাল শিপমেন্ট হয় দুবাই, তারপরে সুদান, এসব রাষ্ট্রে পাঠানো হয়। উৎপাদন খরচ কম হওয়ায় চরাঞ্চলে পোশাক শিল্পের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ব্যবসার প্রসারে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তাদের। মাওয়াত থেকে শরীয়তপুর পর্যন্ত যে রোডের অবস্থা, এটা যদি ভালো হয়, যাতায়াত ব্যবস্থা আরও ভালো হয়। আমরা চাই যাতে আমাদের এই কর্মসংস্থান আরও উপরের দিকে যাক। এলাকার আর্থসামাজিক উন্নয়নে পোশাক কারখানা অবদান রাখবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গোসাইরহাটে পোশাক কারখানা গড়ে উঠেছে। তো পোশাক কারখানা গড়ে উঠলে আমরা জানি যে বিশেষ করে গ্রাম অঞ্চল এবং নারীদের আর্থসামাজিক যে অবস্থা সেটা অবশ্যই পরিবর্তন হয়। বিশেষ করে অর্থনৈতিক যে সচ্ছলতা আসে ফ্যামিলিতে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। পোশাক শিল্পের প্রসারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।